টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। ফ্রেন্ডস, আমরা ডিসকাস করব যেগুলো কোশ্চেন বাকি রয়েছিল সায়েন্সের এমসিকিউ, আরও কিছু ইম্পর্টেন্ট যেটা তোমাদের এক্সামে কাম দেবে। আগের ভিডিওতে আমি কিছু এমসিকিউ দিয়েছি 30টার মতো, ওইটাও নিশ্চয়ই দেখে নেবে, প্লেলিস্টে আমি অ্যারেঞ্জ করা আছে। প্লেলিস্টে আরও 2টা ভিডিও আছে, এগুলো দেখবে তো নিশ্চয়ই তোমাদের বেনিফিট হবে। দেখো, কোশ্চেন বলছে এটা মানে স্টেটমেন্ট আলা কোশ্চেন, যে একটা একটা বা দুইটা শুদ্ধ হতে পারে, এবি দুইটা শুদ্ধ, দুটোটা ভুল, একটা শুদ্ধ একটা অশুদ্ধ, এরকম, ঠিক আছে? দুইটা চুজ করতে আছে। তো স্টেটমেন্ট যেটা দেওয়া আছে 31 নম্বর প্রশ্ন, উক্তি এক যেটা দেওয়া আছে, বলছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রব্য যাকে ব্রাইন বলা হয়। তো ব্রাইন কাকে বলা হয়? নতুন প্রশ্ন, যে সোডিয়াম ক্লোরাইড NaCl এর জলীয় দ্রব্যকে ব্রাইন বলা হয়। এর বিদ্যুৎ বিশ্লেষণ ঘটাতে ক্লোরিন উৎপন্ন হয়। বিদ্যুৎ বিশ্লেষণ ঘটালে ক্লোরিন উৎপন্ন হয়। এটা কি শুদ্ধ না অশুদ্ধ? তো ঠিকই আছে। যদি আমরা NaCl এটার বিদ্যুৎ বিশ্লেষণ ঘটাই, তো এটার বিদ্যুৎ বিশ্লেষণ ঘটানোর জন্য এটার সঙ্গে ওয়াটার যোগ করা হয়, মানে জল যোগ করা হয়। তখন এটা কি কি উৎপন্ন করে? তো এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা একটা ক্ষার, এটা উৎপন্ন করে, ঠিক আছে? প্লাস এর সঙ্গে আমাদের ক্লোরিন উৎপন্ন করে, এর সঙ্গে প্লাস H2 গ্যাস, মানে হাইড্রোজেন গ্যাসও উৎপন্ন করে। তো এই তিনটা জিনিস উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড যদি তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়। তড়িৎ বিশ্লেষণ মানে জলের সঙ্গে রিয়াকশন করা হয় তখন, ঠিক আছে? তো এটা ক্লোরিন উৎপন্ন হয়, ঠিকই আছে। ক্লোরিন উৎপন্ন হওয়ার সঙ্গে হাইড্রোজেনও উৎপন্ন হয়, আর সোডিয়াম হাইড্রোক্সাইড। নেক্সট দেখো, এটা সেকেন্ডটা বলছে, এই ক্লোরিন গ্যাস কাপড় ধোয়ার সোডা উৎপাদনে ব্যবহার করা হয়। তো ক্লোরিন গ্যাস কি আমরা কাপড় ধোয়ার সোডাতে ব্যবহার করবো নাকি? না, এটা আমরা ব্লিচিং পাউডারে ব্যবহার করতে পারি, কিন্তু কাপড় ধোয়ার সোডাতে ব্যবহার হবে না। এর মানে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, আর স্টেটমেন্ট 2টা রং হয়ে যাবে। এখন এটার এক্সট্রা কিছু ইনফরমেশন তোমাকে বইয়ের মধ্যে দেখাচ্ছে, যেটা ইম্পর্টেন্ট আছে এক্সামে। আমাদের এই যে রিয়াকশন যেটা আমি বললাম থোড়া আগে, এই রিয়াকশনটার নাম আছে, এটাকে বলা হয় ক্লোরো অ্যালকালি প্রক্রিয়া। দেখো উপরে ক্লোরো অ্যালকালি, কেন ক্লোরো অ্যালকালি? কারণ এটার মধ্যে ক্লোরো বলতে ক্লোরিন আছে, ঠিক আছে? মানে ক্লোরিন উৎপন্ন হয়, এদিকে ডাইন সাইডে উৎপন্ন হয় ক্লোরিন। আর অ্যালকালি বলতে NaOH। অ্যালকালি বলতে মানে যেটা বেজ হয়, ক্ষার হয়, এটাকে অ্যালকালি বলে, ঠিক আছে? তো এই জন্য এটা ক্লোরো অ্যালকালি বিক্রিয়া হয়। এখন এটার বিষয়ে একটু পড়ে নিই আমরা, যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যাকে বলা হয় ব্রাইন। মনে রাখবে, যেটা NaCl আছে তার জলীয় দ্রবণকে, মানে যখন ওয়াটার তার সঙ্গে যোগ করা হয়, যাকে বলা হয় ব্রাইন, মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে, তার মধ্যে দিয়ে আমরা তড়িৎ ইলেকট্রিসিটি চালাই এই দুইটার মধ্যে, NaCl প্লাস H2O, ঠিক আছে? যখন রিয়াকশন দিয়ে আমরা ইলেকট্রিসিটি অ্যাড করবো এখানে, ইলেকট্রিসিটি, তখন কি হবে? এটা বিয়োজিত হয়, মানে এটা ভাঙে, তো এটার থেকে এদিকে ভাঙবে, ঠিক আছে? বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে। তো বিভাজিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত করে। দেখো NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এদিকে দুই দিয়েছে, এদিকে দুই, মানে এটা ব্যালেন্স করেছে পরে। কিন্তু মেইনলি তোমাদের মনে রাখতে আছে যে সোডিয়াম ক্লোরাইড এটা একটা জলীয় দ্রব্য। জলীয় দ্রব্যকে আমরা অ্যাকুয়াস দিয়ে চিহ্নিত করি, তার সঙ্গে কি হলো? জল যোগ করা হলো, যাকে ব্রাইন বলা হয়, কারণ ব্রাইন মানেই তো NaCl প্লাস H2O, ঠিক আছে? তো এটা কি উৎপন্ন করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, যাকে অ্যালকালি একটা বলতে পারি। এরপরে ক্লোরিন আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, ঠিক আছে? তো কি বলেছে? এই প্রক্রিয়া উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের নামের উপর ভিত্তি করে প্রক্রিয়াটির নাম দেওয়া হয়। প্রক্রিয়াটির নাম দেওয়া হয় নামের উপর, যেটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। যেমন ক্লোরিন, তো ক্লোরো, অ্যালকালি মানে NaOH যেটা হলো, ক্লোরো অ্যালকালি প্রক্রিয়া। ক্লোরো শব্দটি ক্লোরিন থেকে এসেছে, তোমরা বুঝছোই। আর সোডিয়াম হাইড্রোক্সাইড জায়গায়, এটার জায়গায় কি বললো ওরা? অ্যালকালি বা ক্ষার বলা যায়, এটাকে শব্দটি এসেছে। তো দেখো একটা জিনিস বুঝো, ক্লোরিন উৎপন্ন হয় অ্যানোডে। এখন অ্যানোড মানে কি? মাইনাস, ক্লোরিনের উপরে মাইনাস থাকে, কারণ ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তো এর অনুসারে 2,8,7 হয়, মানে তার অষ্টক নিয়মের জন্য আরেকটা প্রয়োজন। তো তার একটা লাগবে, মানে সে রিনিউনের কাছে, তো মাইনাস। তো ক্লোরিনটা অ্যানোডে, এবং হাইড্রোজেন গ্যাস আমরা জানি একটা দিতে পারে সবসময়, তো এটা ক্যাথোড, পজিটিভ যে ক্যাথোড হবে। তো হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে উৎপন্ন হয়, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে এটা অ্যালকালি যেটা বললো, এটা দ্রবণটি উৎপন্ন হয় ক্যাথোডের নিকটে। তো এটাও মনে রাখবে, যেটা NaOH আছে, এটা কি হয়? ক্যাথোড। কারণ Na প্লাস হয়, OH যদিও OH ওইখানে প্লাস, কারণ H প্লাস থাকে, তো এটা কি হয়? দুটোটা ক্যাথোড, মানে পজিটিভ, নিকটেই। এই প্রক্রিয়ায় উৎপন্ন 3টি বিক্রিয়াজাত পদার্থ। তো এই যে ক্লোরোঅ্যালকালিক প্রক্রিয়া, কয়টা বিক্রিয়াজাত পদার্থ? দেখো, একটা, দুটা, তিনটা। NaOH, Cl2 আর H2। তো পদার্থই, এই দেখো খুব সুন্দর ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, যে এই যে ক্লোরোঅ্যালকালি প্রক্রিয়া, ক্যাথোড, অ্যানোড, আর এটা NaOH আছে, ঠিক আছে? এই তিনটা জিনিস। তো ক্যাথোডে দেখো, যেটা উৎপন্ন হয়েছে, ক্যাথোডে উৎপন্ন হয়েছে হাইড্রোজেন, কারণ H এর সঙ্গে প্লাস চিহ্ন আছে, আমরা জানি। তো এটা কি ব্যবহার? দেখো, জ্বালানি, মার্গারিন, কৃষি সারানোর জন্য অ্যামোনিয়া। তো এগুলোর জন্য কাম করা হয় হাইড্রোজেন, মনে রাখবে, ব্যবহার করা হয় জ্বালানির জন্য মার্গারিন, কৃষি সারের জন্য অ্যামোনিয়া, এটার মধ্যে হাইড্রোজেন ব্যবহার করা হচ্ছে ক্যাথোডে। এরপরে এছাড়াও দেখো, এখানে বলেছে এই যে তোমার ক্লোরিন, যেটা এটা জল শোধন, PVC জীবাণুনাশক পদার্থ ব্যবহার করা হয়। এছাড়াও এটা সুইমিং পুল, CFC কীটনাশক হিসাবে ব্যবহৃত, দুটোটা হিসাবে ক্লোরিন ব্যবহার করা হয়, ঠিক আছে? যেটা আমার অ্যানোডে আছে। আর এদিকে যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH এর ব্যবহার আমি লিখেছি এখানে বোঝার জন্য, কারণ এটা ছবিটা বোঝা যাচ্ছে না। তো ধাতুর গ্রিজ, সাবান, অপমার্জক দূর করতে, কৃত্রিম তন্তু, কাগজ তৈরি করতে NaOH ব্যবহার করা হয়, অ্যালকালি, ঠিক আছে? মনে রাখবে, এটা ক্ষার একটা, আমরা জানি।
এরপরে দেখো এখানে এই দুটা দিয়ে বলেছে, এর মানে H2 আর ক্লোরিন দুটা, এটা কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, স্টিল পরিষ্কার করতে, অ্যামোনিয়া ক্লোরাইড ওষুধ প্রসারণ দ্রব্য করতে ব্যবহার করা হয় ক্লোরিন আর হাইড্রোজেন। আর বিরঞ্জন, গৃহকার্য বিরঞ্জন, বস্ত্র বিরঞ্জনে তোমরা NaOH আর ক্লোরিন দুটা ব্যবহার করতে পারবে। তো ক্লোরিন দুটার সঙ্গে আছে, এটার সঙ্গেও আছে, এটার সঙ্গেও আছে, ঠিক আছে। তো জিনিসটা একটু ভালো থেকে নোট করে নেবে। বাকি যেটা আমরা রিয়াকশন বললাম এটা তুমি দেখলে পারবে, ঠিক আছে। তো দেখো যেটা প্রথম স্টেটমেন্ট ছিল এখান থেকে দিয়েছিল যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ক্লোরিন উৎপন্ন হয়, এটা ঠিকই আছে। আর এই ক্লোরিন গ্যাস একটু পড়ে নাও, ক্লোরিন গ্যাস ব্লিচিং পাউডারের পণ্য উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। তো ক্লোরিন গ্যাস যেটা ব্লিচিং পাউডারের পণ্য উৎপাদনের জন্য ব্যবহার করতে হয়, আমাদের ছিল কাপড় কাচা সোডার জন্য, তো এটা ভুল ছিল, ঠিক আছে। তো এটা মনে রাখবে। বলছে যে বিক্রিয়ায় কোনো একটি পদার্থের সঙ্গে অক্সিজেন যুক্ত হয় তাকে জারণ বিক্রিয়া বলে। তো এটা ঠিকই আছে যে কোনো পদার্থের সঙ্গে যদি অক্সিজেন যোগ হয় তো তাকে জারণ বিক্রিয়া বলে, ঠিক আছে। আর যদি কোনো পদার্থের সঙ্গে অক্সিজেন বিয়োগ হয় তখন এটা বিজারণ। আচ্ছা, জারণ আরেকটা জিনিস মনে রাখো, যদি কোনো পদার্থ থেকে যদি হাইড্রোজেনটা রিমুভ হয় মানে সরে যায়, ঠিক আছে, মাইনাস হয়, তখন এটা জারণ বলে। আর যখন কোনো পদার্থের মধ্যে হাইড্রোজেন যোগ হয় তখন এটা বিজারণ। তো জারণ বলতে এই দুইটা মনে রাখো, ও প্লাস মানে ও যোগ অক্সিজেন যোগ হবে, আর হাইড্রোজেন মাইনাস মানে হাইড্রোজেন সরবে। আর বিজারণ মানে উল্টাটা, অক্সিজেন বিয়োগ হবে আর হাইড্রোজেন যোগ হবে, ঠিক আছে। তো এটা শুদ্ধ স্টেটমেন্ট। নেক্সট দেখো, বলছে দুর্গন্ধিতা একটি জারণ বিক্রিয়া, এর সঙ্গে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, দুর্গন্ধিতা বা র্যান্সিডিটি তাকে ইংলিশে বলে, এটা একটা অক্সিডেশন প্রক্রিয়া বা জারণ বিক্রিয়া। এখন দুর্গন্ধতা কেন একটা জারণ বিক্রিয়া বা এটা প্রতিরোধের জন্য কি উপায়, তো এটা তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তো তোমরা দেখো। এসব পড়ুন যে দুর্গন্ধতা একটা জারক পদার্থ। তো দেখো বলছে যে অনেকদিন ধরে যদি আমরা চর্বি বা তেলযুক্ত খাদ্য রেখে দিই তখন এটা যখন কয়দিন পরে গন্ধ নেই তো গন্ধটা কিরকম বাজে আসে। যখন চর্বি এবং তেল জারিত হয়, দেখো এখানে লেখা আছে জারিত, এর জন্য জারণ বললাম দুর্গন্ধিতা। যখন মানে চর্বি বা তেল জারিত হয় মানে অক্সিজেনের সংস্পর্শে আসে জারিত মানে, তো এগুলো বিস্বাদ হয়ে যায়, এগুলো স্বাদটা মানে বিস্বাদ হয়ে যায়, ঠিক আছে, খারাপ হয়ে যায়। এবং তাতে গন্ধ ও স্বাদ বদলে যায়, স্মেলটা খুব খারাপ হয়ে যায়। সাধারণত জারক প্রতিরোধক বা প্রতিজারক পদার্থ চর্বি এবং তেল সমৃদ্ধ খাদ্যে যোগ করা হয়। তো এটা গন্ধটা যেন না আসে এর জন্য আমরা কি করি, তো প্রতিরোধক বা প্রতিজারক যাকে ইংলিশে বলে অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ, এইগুলো আমরা চর্বি বা তেল সমৃদ্ধ খাদ্যে যেরকম ঘি সিড এগুলোতে যোগ করি, ঠিক আছে, মানে এটার অ্যাড করি, ঠিক আছে। তো এখন অ্যান্টিঅক্সিডেন্টের নাম যদি আমি জিজ্ঞেস করি তো কি বলবে, তোমরা বলবে ভিটামিন সি আর ভিটামিন ই, এই দুইটা অ্যান্টিঅক্সিডেন্ট আমরা অ্যাড করতে পারি এটাতে, ঠিক আছে। কারণ ভিটামিন সিতে স্করবিক অ্যাসিড থাকে, খাট্টা থাকে, ঠিক আছে, টক থাকে এর জন্য। তো বলছে খাদ্য বায়ু নিরোধক পাত্রে রাখলেও জারণ মন্থর হয়, এর মানে জারণ তো হবে কি, অক্সিজেনের সংস্পর্শে তো আসবেই, অক্সিজেনের সংস্পর্শে আসা মানেই জারণ। তো জারণটা আমরা স্লো করতে পারি, মন্থর মানে স্লো করতে পারি যদি আমরা খাদ্য বায়ু নিরোধক পাত্রে, মানে এটার মধ্যে যদি বাইরের থেকে বাতাস ঢুকছে না, টাইট করে ঢাকনাটা লাগিয়ে দিই, এরকম পাত্রতে রাখি বন্ধ। তো এখানে দেখো আরো বলেছে যে চিপস, যেটা কুচি কুচি করে কাটা আলু ভাজা আমরা বলি, যেটা আলুর থাকে স্লাইস এগুলা, তো চিপস যেগুলা এর জারণ রোধ করার জন্য চিপস প্যাকেটের মধ্যে বন্ধ করে আমরা দেখি। কিন্তু বলেছে যে চিপসের যে পণ্য উৎপাদনকারীরা যারা চিপস বানায় তারা চিপসকে বায়ুরুদ্ধ ঠোঙ্গায়, মানে এটাতে বাতাস ঢুকতে পারে না, প্যাক করে রাখে, প্রচুর পরিমাণে আরও নাইট্রোজেন জাতীয় নিষ্ক্রিয় গ্যাস ভরে দেয়। তো কোন গ্যাস ভরে দেয় যাতে জারণটা হয় না, জারণ মানে অক্সিজেন যদি বাইরে থেকে বাই চান্স ঢুকেও নাইট্রোজেনটা এর এফেক্টটা শেষ করে দিবে, ঠিক আছে। তো ওরা নাইট্রোজেন জাতীয় নিষ্ক্রিয় গ্যাস ভরে দেয়। বা প্যাকেটটা দেখবে একদম পুরা ফুল থাকে না, একটু হালকা থাকে, ঠিক আছে, খালি। তো যেমনি টাইট অক্সিজেন ঢুকতে না পারে বা বিক্রিয়া না করে এর জন্য হালকা করে রেখে দেয়, ঠিক আছে। মণ্ডলীয় কণার দ্বারা আলোকের পুহর মানে আলোকের বিক্ষেপণ হওয়ার জন্য আকাশের রং নীল দেখা যায়। তো আকাশের যেটা রং আছে এটা ব্লু কালার কেন, এটা আলোকের বিক্ষেপণের জন্য, মানে বায়ুমণ্ডলীয় কণার দ্বারা আলোকের বিক্ষেপণের জন্য। হ্যাঁ, এটা ঠিক কথা, কারেক্ট হবে। নেক্সট বলছে এটা রঙা পোহর মানে এটা লাল আলো নীল পোহর থেকে, মানে নীল রং থেকে, যেটা লাল কালার আছে এটা নীল কালার থেকে, ঠিক আছে, রং থেকে, ব্লু মানে লাইটের কালার থেকে বিক্ষিপ্ত হয়। কারণ ইহার তরঙ্গ দৈর্ঘ্য কম। এই স্টেটমেন্টটা ঠিক নাকি? এটা উল্টা দিয়েছে অ্যাকচুয়ালি বলতো নীল রঙের যেটা আছে এটা লাল রং থেকে বেশি বিক্ষিপ্ত, এর জন্য নীল রঙের ওয়েভলেন্থ কম, শর্টার ওয়েভলেন্থ, ঠিক আছে। তো শর্টার ওয়েভলেন্থ এখানে বলেছে রেড লাইট স্ক্যাটার মোর দেন ব্লু লাইট বিকজ, না, এটা যদি হতো যে ব্লু লাইট, যদি বলতো ব্লু নীলটা হয় লাল থেকে বেশি, এর জন্য এটা শর্টার ওয়েভলেন্থ হয়, তো ঠিক হতো, মানে নীল হইলো কম এটার তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, আলোকের বিক্ষেপণের বেলায় মনে রাখবে। প্রিজমের বেলায় আমি বলেছিলাম আগের ভিডিওতে এই কোশ্চেনই, যেটা 30 কোশ্চেন ডিসকাস করেছিলাম, যে প্রিজমে যখন পার হয় তখন লাল রং যেটা হয় এটা বিক্ষেপণ সবচেয়ে কম হয়, কিন্তু এটা আলোকের বিক্ষেপণের বেলায় নীল রংটা সবচেয়ে কম হয়, এর জন্য রেড লাইট না, এখানে নীল লাইট হলে এটা কারেক্ট হতো, ঠিক আছে। তো এটা ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন দিয়েছে, ডায়াগ্রাম দিয়ে, তো ডায়াগ্রাম দিয়ে ভয় খাওয়ার দরকার নেই। প্রশ্নটা পড়ো কি বলছে। বলছে উপরোক্ত বিক্রিয়ায় এই বিক্রিয়াটি লেড নাইট্রেট মানে PbNO3 হোল 2 ফর্মুলা দিয়েছে, এর সঙ্গে
পটাশিয়াম আয়োডাইড KI এটা যোগ করা হলো। তো তুমি জাস্ট বিক্রিয়াটা করে যাও তো সবকিছু মিলবে তোমার। কি বলেছে তোমাকে PbNO3, ঠিক আছে, মানে আমরা আগেও একটা লেড নাইট্রেটের বিক্রিয়া পেয়েছিলাম PbNO3 হোল 2 প্লাস তার সঙ্গে পটাশিয়াম আয়োডাইড KI ফর্মুলা আছে। এটা অ্যাড করলে কি হবে, যোগ করা উৎপন্ন হওয়া যৌগ, তো এখানে উৎপন্ন কি হবে, এদিকে লেড আয়োডাইড হবে। একটা বলছে লেড আয়োডিন, ফর্মুলাও দিয়ে দিয়েছে তোমাদের, সবকিছু দেওয়াই আছে। লেড আয়োডাইড মানে PbI2, ঠিক আছে। তো বলেছে লেড আয়োডিক যৌগ হলো, আচ্ছা আচ্ছা লেড আয়োডাইড হবে, এর সঙ্গে আরও একটা জিনিস উৎপন্ন হবে, এর সঙ্গে তোমাদের পটাশিয়াম নাইট্রেটও উৎপন্ন হবে, এটা দেওয়া নাই। আমাকে বলেছে কি যে যৌগ লেড আয়োডাইডের বরণ হলো, মানে রং কি হবে, এই যে লেড আয়োডাইড যেটা উৎপন্ন হয়ে দিলে এটা অ্যাকচুয়ালি প্রিসিপিটেট বা অধক্ষেপ উৎপন্ন হলো, ঠিক আছে। তোমরা কি বলতে পারবে এটা কোন বিক্রিয়া, যে লেড নাইট্রেট প্লাস KI যখন বিক্রিয়া করলো তো লেড আয়োডাইড প্লাস KNO3। তো হ্যাঁ, এটা ডাবল ডিসপ্লেসমেন্ট বা যাকে আমরা বিনিময় বিক্রিয়া বা দ্বি অপসারণ বিক্রিয়া, তোমরা আই থিঙ্ক অপসারণ বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া আগের ভিডিওতে বুঝিয়েছিলাম। এটার মধ্যে একটা আরেকটাকে চেঞ্জ করে, যেটার বেশি মানে রিঅ্যাক্টিভিটি থাকে, এটা কম রিঅ্যাক্টিভিটিকে অপসারণ করে, যেমন আগেরটাতে আই থিঙ্ক অ্যালুমিনিয়াম আর আয়রন দিয়ে বুঝিয়েছিলাম। তো দ্বিবিনিময় বিক্রিয়ায় কি হয়, যেখানে একটা আয়ন অন্য আয়নকে এক্সচেঞ্জ করে বা রিপ্লেস করে, ঠিক আছে। যেমন এখানে যেটা পিবি আয়ন আছে, এটা কি করে, এই পিবি আয়ন এটা এমনিও ট্রিক বুঝে রাখো যে এইদিকে পিবি আর এদিকে NO3, তো পিবি একটা এদিকে বি, তো এটা এ মনে করো এটা বি মনে করো, ঠিক আছে। এদিকে আবার KI মানে ধরে নাও এটাও কে আছে এ আছে, তো এটাও বি আছে, আই বি আছে, কারণ ডাবল ডাবল কে পটাশিয়াম আলাদা আয়োডিন আলাদা জিনিস। এদিকেও দেখো এ আর বি ধরো, কারণ পিবি মানে লেড আলাদা জিনিস, আয়োডিন আলাদা জিনিস, এরকম কে আলাদা জিনিস, NO3 আলাদা, এবি ধরো। মানে ডাবল ডাবল থাকলেই ডাবল ডিসপ্লেসমেন্ট তুমি বুঝতে পারবে, ঠিক আছে। দ্বি অপসারণ বিক্রিয়া বলে। তো এটা কি হয়, যেটা প্রথম থাকে পিবি যেটা থাকে তার সাইন অ্যাকচুয়ালি ক্যাটায়ন প্লাস, ঠিক আছে, NO3 এর মধ্যে O মাইনাস আছে, আর এদিকে দেখবে তো কে প্লাস আর আই মাইনাস। তো যেটা পিবি প্লাস হয় এটা অন্য দিকের মাইনাসের সঙ্গে এক্সচেঞ্জ হয়ে যায়, মানে পিবি যেটা এটা আয়ের সঙ্গে বসে, দেখো এদিকে পিবি আই টু কেন হলো, কারণ পিবি যেটা আছে প্লাস টু আছে, তা এটা ক্লাস নাইনে তোমরা পড়েছো, এটা তো বেসিক বোঝাচ্ছি না আমি আর। প্লাস টু এটা তার আয়নের জন্য দিয়ে আসে, কোন এক্সচেঞ্জ হয়। আর এদিকে দেখো NO3 মাইনাস এটা কার সঙ্গে, প্লাসের সঙ্গে যাবে, কে এর সঙ্গে, তো KNO3 হইলো ওইদিকে যায় করে, মানে প্লাস মাইনাস এক্সচেঞ্জ হয়। কি হয়, আয়নের স্থান বিনিময় হয় বিনিময় বিক্রিয়া, তোমাকে বলে দিচ্ছি, কারণ বিনিময় বিক্রিয়ায় যে কোনো কোশ্চেন আসতে পারে তোমাদের, ঠিক আছে। তো যে বিক্রিয়ায় বিক্রিয়কগুলোর মধ্যে আয়নের স্থান বিনিময় হয় তাকে বিনিময় বিক্রিয়া বলে, এটা তোমরা মনে রাখো। তোমাদের বইয়েও একটা বিনিময় বিক্রিয়া দেওয়া আছে নিশ্চয়ই, ওই বিনিময় বিনিময় বিক্রিয়াটা দেখে নিবে, ওইটা আমি এখন বলে দিচ্ছি। যে ওইটা ছিল Na2SO4 আর BaCl2। তো এটাতে রিয়াকশন কি হবে, এদিকে কি উৎপন্ন হবে, কেমনে আন্দাজা লাগাবে। তো আমি বললাম এই যে Na টাকে প্লাস দাও, এটা মাইনাস দিয়ে দাও, Ba প্লাস দাও, এটা মাইনাস দাও। এখন এই প্লাস এই মাইনাস সঙ্গে এক্সচেঞ্জ হবে, মানে কি হবে, গিয়ে NaCl হয়ে যাবে একটা জিনিস, প্লাস আরেকটা কি হবে, আরেকটা হবে BaSO4 বেরিয়াম সালফেট, এরকম তোমরা বার করতে পারো। তো এখানে বেরিয়াম সালফেট যেটা, এটা NaCl টা অধক্ষেপ না, কিন্তু NaCl তো লবণ, অধক্ষেপ হবে তোমার BaSO4 মানে যেটা প্রিসিপিটেট বলতে পারো। তো আমার এখানে বর্তমানে প্রিসিপিটেট যেটা ছিল এটা PbI2 ছিল, এটা বলছে বরণ রং কি হবে, তো এটা রং হবে হোয়াইট কালার, সরি ইয়েলো কালার, হলুদ কালারের হবে। লেড নাইট্রেট আর মানে লেড নাইট্রেট আর পটাশিয়াম আয়োডাইড যোগ হইলে যেটা, ঠিক আছে, হলুদ কালার হবে অপশনটা। ডায়াগ্রাম দেওয়া আছে মানুষের মস্তিষ্ক হিউম্যান ব্রেনের, আর ডায়াগ্রাম থেকে বলছে, জিজ্ঞেস করছে যে মগজের একটা চিহ্নিত চিত্র, বলছে মগজের কোনটি অংশ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে কোন পার্টটা। দেখো ফ্রেন্ডস, রক্ত যেটা এই পার্ট আছে, এই স্পেস পার্টগুলা মানে পন্স, মেডুলা আর সেরিবেলাম বা যাকে লঘু মস্তিষ্ক বলা হয়, এই তিনটা পার্ট অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করে। তো তোমাদের আনসার হবে এই তিনটা যেখানে আছে, মানে অপশন নাম্বার সিটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। পন্স, মেডুলা আর সেরিবেলাম এই তিনটা অংশ। তোমরা হিউম্যান মস্তিষ্ক মানুষের ব্রেনের কিন্তু ছবিটা আসতে পারে, তো এটা একবার তোমরা প্র্যাকটিস করতে পারো। ব্রেন বলতে খালি তুমি পার্টটা এঁকে দিবে তো হবে না, মেইন হচ্ছে তোমার যে ডায়াগ্রাম আঁকে সুন্দর মতো এই নামগুলা লিখতে হবে, নামগুলা লেখার মধ্যেই মার্ক আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এটা তোমরা দেখতে পারো, ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রাম দিয়ে, ঠিক আছে, এই ডায়াগ্রামটা দিয়ে তোমাকে নিশ্চয়ই কোশ্চেন জিজ্ঞাসা করছে। ডায়াগ্রামটা এরকম যে এদিকে তোমার চুম্বক ক্ষেত্র আছে, তিনটা দিয়ে চুম্বক ক্ষেত্র, আর নিচের দিকে আমার ইলেকট্রন, ঠিক আছে, ই মাইনাস। এটা ম্যাগনেটিক ফিল্ড বলতে পারে ইংলিশে, চুম্বক ক্ষেত্র। তো বলছে চিত্রে দেখানো হচ্ছে যে একটা ইলেকট্রন এখন চুম্বক ক্ষেত্রে, একটি ইলেকট্রন একটি চুম্বক ক্ষেত্রে তার লম্ব হবে সমাইছে, মানে ভিতরে ঢুকেছে, ঠিক আছে, তার চুম্বক ক্ষেত্র এটা আছে, এটার মধ্যে লম্ব মানে 90 ডিগ্রি হয়ে ঢুকছে ভিতর দিকে। তো আমাকে বলছে দ্য ডাইরেকশন অফ ফোর্স, তবে যেটা বল ক্রিয়াশীল বল হবে এটা কোন দিকে যাবে। তো দেখো ফ্রেন্ড, যদি ইলেকট্রন এদিকে গতি করে তো কারেন্ট তার উল্টা সাইডে, কারণ ইলেকট্রন আর কারেন্ট এক দুসরার বিপরীত, তো আই যেটা আছে কারেন্ট এটা বিপরীত দিকে গমন করবে। আর যদি আই বিপরীত দিকে গমন করে মানে কারেন্ট যদি উপর দিকে যায়, তো আমাকে বলেছে তার ফোর্স। তো জেনারেলি ফ্লেমিং এর বাম হাত নিয়ম যেটা বলেছো, ঠিক আছে, তোমার ফ্লেমিং এর বাম হাত নিয়ম অনুযায়ী এটা অ্যাকচুয়ালি উপর দিকে থাকে তার বৃদ্ধ আঙ্গুলিটা, ঠিক আছে। তো যদি কারেন্ট উপর দিকে যায় তো এটা অ্যাকচুয়ালি নিচের দিকে গমন করবে, মানে এটা আনসার যেটা হবে তোমার, এটা হবে পৃষ্ঠার ভিতর দিকে, ঠিক আছে, মানে চুম্বক ক্ষেত্রের ভিতর দিকে এটা গমন করবে, তো ইনটু দ্য পেজ হবে এটা। এটা উল্টা পুল্টা তোমাকে বলে দিবে। যদি এখানে
ইলেকট্রনটা এদিকে না দিয়ে যদি তোমাকে কারেন্ট এদিকে দিত, তখন কিন্তু এটা আউট অফ দ্য পেজ হতো। তখন কি হতো? আউট অফ দ্য পেজ। তো মনে রাখবে, এটা প্রশ্ন ঘুরিয়ে ফিরে দিবে। ইলেকট্রন আর কারেন্ট এক দুসরা বিপরীত হয়। কারেন্ট যদি যেটা হবে, তো তার বিপরীত হয় তোমার ফোর্সটা, ঠিক আছে? তো এটা মনে রাখবে। তো কারেন্ট আর ইলেকট্রন যদি তুমি ঠিক করতে পারো, একটা একটা উলট, তো অন্যটা উল্টে দিবে ফোর্স যেটা বলবে। এটা ডায়াগ্রাম দিয়ে তোমাকে অঙ্ক অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তো ডায়াগ্রাম দিয়ে ইংলিশে প্রশ্নটা এটা আছে, দেখো আমি বাংলাতে ট্রান্সলেট করে দিচ্ছি। বলছে উপরের লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এখানে একটা লেন্স আছে। আচ্ছা, প্রথম লেন্সটা দেখে বলো তো তোমরা, উত্তল লেন্স না অবতল লেন্স? তো যখনই লেন্সটা এইরকম আছে মানে এটা উত্তল লেন্স। যদি অবতল লেন্স থাকতো তো এরকম হতো, এরকম থাকলে অবতল লেন্স হয়, ঠিক আছে? তো প্রথম কথা উত্তল লেন্স বুঝলাম। এখন বলেছে উপরের লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তো যখনই উত্তল লেন্স থাকবে তখন যার ফোকাস দৈর্ঘ্য এটা প্লাসে হবে, অবতল থাকলে মাইনাসে হয়, কিন্তু উত্তল লেন্সে ফোকাস দৈর্ঘ্য প্লাস হয়। তোমাকে 10 সেন্টিমিটার দেওয়া আছে, এটা লিখে নিলাম, দেওয়া আছে 10 সেন্টিমিটার। 2 মিটার উচ্চতা, উচ্চতা মানে কি? হাইট, ঠিক আছে? এখন এই যে হাইট যেটা আছে, এটা কিসের হাইট দেওয়া আছে? এটা বস্তুর দূরত্ব না ছবির দূরত্ব? তো তোমাকে লাস্টে জিজ্ঞাসা প্রতিবিম্বের উচ্চতা, এর মানে ইমেজ ডিস্টেন্স তোমাকে বার করতে হবে। ইংলিশেও দেখবে তো হাইট অফ ইমেজ বলবে, এর মানে যেটা এটা এইচ ও বলে দিবে, মানে হাইট অফ অবজেক্ট বা বস্তুর দূরত্ব এটা দেওয়া আছে 2 মিলিমিটার। এখন এটা মিলিমিটারে আছে, প্রথম আমরা সেন্টিমিটারে, তো মিলিমিটারে সেন্টিমিটারে কনভার্ট করতে হলে 2কে 100 দিয়ে ভাগ করে দিবে। তো তুমি কত পাবে? 0.02 সেন্টিমিটার, ঠিক আছে? 0.02 সেন্টিমিটার পেয়ে যাবে, কারণ 100 মানে 2 ঘর আগে দশমিক বসবে, তো একটা জিরো বসিয়ে 2 ঘর আগে দশমিক বসাতে হবে। তো এটা পেয়ে যাবে। এরপর বলেছে পুরা 5 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়। তো এখানে 5 সেন্টিমিটার যেটা দূরত্ব আছে, এটা কি দেওয়া আছে? এটা বস্তুর দূরত্ব দেওয়া আছে, মানে ইউ ইকুয়াল টু, ঠিক আছে? ইউ ইকুয়াল টু 5 সেন্টিমিটার দূরত্বে। তো ইউ যেটা রাখবে এটা মাইনাস হবে সবসময়, ঠিক আছে? মাইনাস, কারণ বস্তুটা জেনারেলি আমরা এই দিকে রাখি, বাম দিকে, তো ইউ যেটা হবে মাইনাস হবে, ঠিক আছে? এরপরে প্রতিবিম্বের উচ্চতা, মানে হাইট অফ ইমেজ বার করতে হবে। হাইট অফ অবজেক্ট তোমাকে দেওয়া আছে, যে বস্তুটা যেটা আছে এটা 2 মিলিমিটার উচ্চতা, এটাকে আমরা মিলিমিটার সেন্টিমিটারে নিলাম। তোমাকে প্রতিবিম্বের উচ্চতা মানে হাইট অফ ইমেজ, তুমি যদি ইংলিশে প্রশ্নটা দেখো, লাস্টে বার করতে বলেছে হাইট অফ ইমেজ, মানে এইচ আই বার করতে হবে, আর এইচ ও যেটা আছে, ঠিক আছে, ডিস্টেন্স যেটা পার্সেন্ট অফ পোল, এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। তো এটা ব্যবহার করে আমি আলাদা করে করে রাখেছি, কারণ এখানে করাতে গেলে টাইম লাগবে, তো তোমরা দেখে নাও। এটা উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য সময় প্লাসে থাকে, প্লাস 10 সেন্টিমিটার ধরেছি। এই যে মানে অবজেক্ট ডিস্টেন্স, বস্তুর দূরত্ব যেটা 2 মিলিমিটার, এটাকে সেন্টিমিটার কনভার্ট করেছি 2/100 দিয়ে, তো 0.2 সেন্টিমিটার। যেটা ইউ ছিল বস্তুর দূরত্ব, এটা 5 সেন্টিমিটার বস্তুটা দূরে রাখা ছিল, তো মাইনাস হবে ইউ। আর এইচ আই মানে হাইট অফ ইমেজ বার করতে আছে, কোশ্চেন মার্ক। তো ফর্মুলা আমরা কি জানি? লেন্সের বেলায়, আয়নার বেলায় হয় এটা প্লাস হয় মাঝেরটা, আর লেন্সের বেলায় এটা মাইনাস হয়, খালি এটা মনে রাখতে আছে, বাকি সেম ফর্মুলা। তো 1/f = 1/v - u। তো দেখো এই মাইনাসটা এদিকে প্লাস হয়ে চলে আসলো, ঠিক আছে? তো 1/f, এফ এর ভ্যালু আমরা 10 জানতাম, প্লাস 10 পেয়েছিলাম। আর ইউ মানে -5 পেয়েছিলাম। আমি আর এক লাইন কম লিখেছি, তোমরা ব্র্যাকেটে এখানে মাইনাস দিয়ে লিখতে পারো, কিন্তু আমি এক কাম করেছি, ডাইরেক্ট এটা প্লাসে মাইনাসে মাইনাস করে দিয়েছি এখানে, ঠিক আছে? 5-এর মাইনাসটা এটাকে মাইনাস করে দিয়েছে। এরপরে কি লসাগু নিলাম, 10 × 5 = লসাগু 10। এরপরে তোমরা বুঝোই লসাগু কেমনে করতে হয়, যে 10-এর নাম হতে হয় 10 একবার, 1 দিয়ে 1 1 1, এরপর 5 দুগুণে 10, 2 দিয়ে 2 2, -2। তো 2 থেকে 1 গেলে -1 হয়েছে। এরপরে কোনাকুনি পূরণ করলাম, এটা ভি একে ভি মানে -v হয়েছিল, 10 একে 10, তো মাইনাসটা দিয়ে ট্রান্সফার করে দিলাম, তো ভি = -10। এরপরে আমার উদ্দেশ্য ছিল হাইট অফ ইমেজ মানে এইচ আই বার করা। তো এইচ আই বার করার জন্য তোমাকে পরিবর্ধনের ফর্মুলা লাগাতে হবে, ম্যাগনিফিকেশন, m = v বাই ইউ, বা এটাকে আমরা এইচ আই বাই এইচ ও বলতে পারি, মানে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। তো তোমার এখান থেকে খালি এম ইকুয়াল টু ভি বাই ইউ লিখলে চলবে না, কারণ ইমেজ আর অবজেক্ট দুটোটা একটা দেওয়া আছে, একটা বার করতে আছে। তো তোমাকে ফর্মুলাটা অ্যাকচুয়ালি এখান থেকে লাগাতে হবে, যে ভি বাই ইউ ইকুয়াল টু এইচ বাই এইচ ও, ঠিক আছে? কারণ এম এর জায়গায় এটা লিখতে পারি আমরা ভি বাই ইউ। তো এটা যদি লিখি আমরা, এমটা যদি ভুলে এটা লিখি, তো এখানে মাল্টিপ্লিকেশন করেছি, ভি ইন্টু এইচ ও হয়েছে, দেখো এক সাইডে এইচ ও ইন্টু ভি, আর এদিকে এইচ আই ইন্টু ইউ, ঠিক আছে? তো দুটোটা দুই দিকে নিয়েছি, ঠিক আছে? কি করেছি আমি, একদিকে মানে এইচ এর সঙ্গে ইউটা মাল্টিপ্লাই করেছি, একদিকে ভি এর সঙ্গে এইচ আই, এটা ভুলে যাও তুমি এখন, ঠিক আছে? তো এরপরে করার পরে আমি ভ্যালু বসিয়ে দিলাম, যেটা যেখানে আছে এইচ আই বার করতে আছে, এই ইউটা মাল্টিপ্লাই আছে দিয়ে ডিভাইড নিয়ে গেলাম ইউ। তো এরপরে ভি ইন্টু এইচ ও, ভি মানে -10 দেওয়া ছিল, এইচ ও মানে আমার হাইট অফ অবজেক্ট 0.02 বার করেছিলাম প্রথম সেন্টিমিটার যখন নিয়েছিলাম, আর নিচে 5। তো কাটাকাটি করলাম, দুটোটা মাইনাস কাটা গেল, 5 দুগুণে 10, তো 2 ইন্টু বেসিক্যালি 0.02 রইল, তো করবে তো 0.04 আমার সেন্টিমিটার নিয়েছিলাম, কিন্তু অপশন দেখবে তো সেন্টিমিটার মিলিমিটারে আছে, তো তোমার আনসারটা যেটা হবে এটা 4 মিলিমিটার হয়ে যাবে। তো এখানে বলেছে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, এটাই বাঁচতে আছে। প্রথম বলছে সিলিয়ারি পেশি দুর্বল হয়ে পড়লে এবং চোখের লেন্সের নমনীয়তা কমে গেলে প্রেস বায়োপিয়া বিকার হয়। তো প্রেস বায়োপিয়া এটা অ্যাকচুয়ালি চোখের একটা দৃষ্টিদোষ। আমরা জানি চোখের দৃষ্টিদোষ 3 প্রকার, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেস বায়োপিয়া। তো প্রেস বায়ো বলছে সিলিয়ারি পেশি দুর্বল হয়ে পড়লে এবং চোখের লেন্সের নমনীয়তা কমে গেলে এটা হয়। তো এটা ঠিকই আছে, এটা হয়ে গেলে এটা হয়। আরেকটা বলেছে এই বিকার স্পর্শ লেন্স বা শল্য চিকিৎসার যুগে সংশোধন করতে পারে। তো প্রেস বায়োপিয়া এটা মানে স্পর্শ লেন্স
কন্ট্যাক্ট লেন্স বা শল্য চিকিৎসার দ্বারা সংশোধন করা যায়, এটাও ঠিক অ্যাকচুয়ালি। তো দুটোটা কারেক্ট অ্যাকচুয়ালি। আপনাদের প্রেস বায়োপিয়া সম্বন্ধে আরও একটু জানাটা ভালো, মানে ঠিক আছে। তো প্রেস বায়োপিয়া যেটা, এটা দ্বি ফোকাসযুক্ত লেন্স ব্যবহার করে এটা উপচার করা যায়। এটা মনে রাখবে, কারণ এক্সামে কি প্রশ্ন পড়বে তোমরা এক্স্যাক্টলি জানো না, তো এক্সট্রা পড়ে যাও। সো দ্বি ফোকাসযুক্ত লেন্স ব্যবহার করলে যেটার মধ্যে আমরা দ্বি ফোকাসযুক্ত লেন্সে অ্যাকচুয়ালি উত্তল আর অবতল দুটোটা লেন্স লাগানি থাকে, এর জন্য প্রেস বায়োপিয়ার মধ্যে এটা উপকারী, ঠিক আছে। তো দ্বি ফোকাসযুক্ত লেন্স, এটার মধ্যে উত্তল আর অবতল দুটোটা লেন্স থাকে, প্রেস বায়োপিয়ার মধ্যে এটা উপকারী, মনে রাখবে। আর আমরা তো যেটা পাইলাম যে কন্ট্যাক্ট লেন্স বা শল্য চিকিৎসার দ্বারা সংশোধন করতে পারে, এটা আমরা জানছি, ঠিক আছে। তো এই দুইটা জিনিস তোমরা মনে রাখে নিবে। বলছে বায়ুমণ্ডলে উচ্চ স্তরের অতিবেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেনের থেকে ওজনের সৃষ্টি হয়। তো ঠিকই আছে, ওজন যেটা হয় তার ফর্মুলা O3, তো এটা বেসিক্যালি O+O2 মিলে তোমার O3 হচ্ছে, ঠিক আছে। তো এটা ঠিকই আছে যে বায়ুমণ্ডলের উচ্চ স্তরে অতিবেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেনের ওজন সৃষ্টি হয়। এরপর বলেছে ওজন স্তরের অবক্ষয়ের জন্য অতিবেগুনি রশ্মির প্রভাবে ছালের কর্কট রোগ মানে স্কিন ক্যান্সার হতে পারে, ঠিক আছে, বা চর্মে কর্কট রোগ, এটা ঠিকই আছে, দুটোটাই ঠিক আছে, ঠিক আছে। তো এটা দুটোটা শুদ্ধ হয়ে যাবে, স্টেটমেন্ট এ এন্ড টু বোথ আর ট্রু। যৌন প্রজননের ফলে উৎপন্ন হওয়া সন্তান সন্ততিগুলা ভিন্নতা দেখা যায়, ঠিক আছে। যারা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে হয় ওদের মধ্যে ভিন্নতা দেখা যায়, কারণ যৌন প্রজননে কি হয়, দুইটা আলাদা আলাদা অর্গানিজম মেল আর ফিমেলের সঙ্গম হয়, তো এটার মধ্যে এটার ক্যারেক্টার পাস হয়, ঠিক আছে। কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশনে এটা হয় না, অযৌন প্রজননের, কারণ এটার মধ্যে একটাই ইনভলভ থাকে, ঠিক আছে। তো এর জন্য তো মনে রাখবে। নেক্সট দেখো, বলছে প্রতিলিপিকরণের দ্বারা সৃষ্টি হওয়া ডিএনএর অণুগুলিতে সম্পূর্ণরূপে মূল ডিএনএ সহিত এক নয়। তো প্রতিলিপি মানে যার কপি হয়, কপি পেস্ট, যেটা নেক্সট জেনারেশন আসলো, ঠিক আছে। তো নট এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল, হ্যাঁ ঠিক কথা, পুরাপুরি চরিত্র 100% হয় না, বহুত কিছু মিলে কিন্তু 100% সিমিলারিটি হয় না। এটাই বলছে এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল টু অরিজিনাল ডিএনএ, একদম কপি পেস্ট বিলকুল হয় না। তো এটা ঠিকই আছে। এটা একটু একটু মানে চরিত্র যেটা হয় নেক্সট জেনারেশনে আলাদা হয়, এটা হয় উৎপরিবর্তন নামের একটা কারণের জন্য, মিউটেশন যাকে বলে, ঠিক আছে। তো উৎপরিবর্তনের জন্য এটা আলাদা হয় ক্যারেক্টার, এটা মনে রাখবে। মানে দুইটা শুদ্ধ, বর্তমানে দুটাই শুদ্ধ আছে এখানে, কারণ এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল টু অরিজিনাল ডিএনএ বলেছে, নট এক্স্যাক্টলি, তো ঠিকই আছে। কপার এবং টিনের সংকর ধাতু, তো ঠিকই আছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কপার আর টিনের সংকর ধাতু, টিন মানে এসএন, তো এটা হচ্ছে ব্রোঞ্জ, এটা কারেক্ট কথা। এরপরে বলছে সংকর ধাতু হলো একটি ধাতু এবং একটি ধাতু বা অধাতুর অসমসত্ব মিশ্রণ, তো এটা ভুল, অসমসত্ব হবে না, এটা সমসত্ব হবে, তো এটা ভুল আছে, ঠিক আছে। বাকি সব ঠিকই বলেছিল, ধাতুর অধাতুর একটা, কিন্তু সমসত্ব হলে কারেক্ট হতে, মানে এটা ভুল, তো 1 নম্বরটা কারেক্ট, 2 নম্বরটা ভুল হয়ে যাবে। এবং সূর্যাস্তের সময় সূর্যের রং রঙা দেখি মানে লাল দেখি, ঠিক আছে, এখানে পড়বে তো রেডিশ বলেছে, ঠিক আছে। লাল দেখা যায় সূর্য অস্ত হয় বা সূর্য যখন উঠে বা যখন, ঠিক আছে, অস্ত হয় তখন। আর নীল দেখা যায় অ্যাকচুয়ালি তোমার মুন, যেটা চন্দ্রের কালার, ঠিক আছে, মানে সরি আকাশের যে স্কাই কালার, এটা মুন দেখা যায়, এইগুলো ঘটনা কিসের জন্য হয়, আলোকের বিক্ষেপণের জন্য, ঠিক আছে। তো নেক্সট দেখো, বলছে রঙা রঙের প্রহর মানে আলোক, লাল কালার রঙের যেটা আলো আছে এটা তরঙ্গ দৈর্ঘ্য অন্য রঙের প্রহরের তরঙ্গ থেকে কম, অন্য তরঙ্গ থেকে কম, এটা ভুল দেওয়া আছে। লাল রঙ যেটা তরঙ্গ এটা বেশি আছে, গতিকে তো লাল দেখা যায় রেডিশ, তো এটা তো ভুল দেওয়া আছে। এখানে স্টেটমেন্ট 1 ইজ ট্রু অ্যান্ড 2টা যেটা ফলস আছে।